আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দিল্লিতে আটক হয়েছে সেই স্বঘোষিত পুলিশ হত্যাকারী জুলাই সন্ত্রাসী মাহাদি হাসান। আমরা একে একে দেখব কিভাবে সে আটক হলো। সস্ত্রী কথিত এক স্ত্রীকে নিয়ে সে বরাবরের মতো ছ্যাঁচড়া বাংলাদেশিরা যেটা করে সেটাই করছিল, অর্থাৎ ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করছিল, পর্তুগাল, এবং এই চুক্তিভিত্তিক যে বিবাহ সেই বিবাহের মাধ্যমে তো সস্ত্রীক আটক হয়েছে দিল্লিতে, এবং দিল্লি থেকে তাকে বাংলাদেশে ডিপোর্ট করা হচ্ছে। সর্বশেষ আপডেট আমরা জানবো, এবং ধন্যবাদ দিতে চাই ভারতীয় নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, পুলিশ, তারা খুব দ্রুত এই জুলাই জঙ্গিকে খুঁজে বের করেছেন এবং তারা প্রমাণ পেয়েছেন যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভিসা নিয়েছে এই জুলাই জঙ্গি মাহাদি। অর্থাৎ ভিসার যে নিয়ম, যে শর্ত, সেগুলো গোপন করে প্রতারণার মাধ্যমে ভারতীয় ভিসা সে সংগ্রহ করতে পেরেছে। আপনারা জানেন বাংলাদেশে ভারতের ভিসা এক প্রকার সকলের জন্য বন্ধ। বিশেষ করে আপনি যদি ভারতের জন্য নিরাপদ কেউ হয়ে থাকেন তাহলে তো আপনি ভিসা পাবেনই না, এটা সম্ভবই নয় আর কি। মানে ভালো মানুষদের জন্য ভিসা পাওয়া কঠিন, কিন্তু এই ধরনের চোর বাটপার তারা বিভিন্ন পন্থায় ভারতের যে হাইকমিশন রয়েছে বাংলাদেশে, ভিসা সেন্টারগুলোতে তাদের টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে লাখ লাখ টাকা দিয়ে তারা ভিসা সংগ্রহ করে, কারণ তাদের পালাতে হবে। জুলাই জঙ্গিরা সারা বাংলাদেশে আপনারা জানেন পালাচ্ছে, কারণ এরা এই গত 17-18 মাসে এমন কোনো নির্যাতন নেই মানুষের উপরে করেনি, এমন কোনো অসৎ পন্থা নেই যা অবলম্বন করেনি। অর্থাৎ চাঁদাবাজির মাধ্যমে মানুষকে ব্ল্যাকমেল করে, ফ্যাসিবাদের দোসর, তাদের যা মনে হয়েছে তাই বলে মানুষকে আসলে কোণঠাসা করে তাদের কাছ থেকে অর্থ তো হাতিয়ে নিয়েছেই, সাথে আরও অনেক ধরনের অপরাধের সাথে তারা যুক্ত। তো সেই জুলাই জঙ্গি মাহাদি হাসান দিল্লিতে গ্রেপ্তার হয়েছে সস্ত্রীক, এবং তাকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে। এখন সম্ভবত সে বাংলাদেশ পুলিশ গোয়েন্দাদের জেরায় আছে। বাংলাদেশও অ্যারেস্ট হওয়ার প্রবল সম্ভাবনা আছে, যেহেতু তাদের যে ওস্তাদ, সেই মব সন্ত্রাসী, মব ফাদার মোহাম্মদ ইউনুস এখন আর ক্ষমতায় নেই। আপনারা জানেন এই জুলাই জঙ্গি বাংলাদেশে কিন্তু আটক হয়েছিল। একে একে দেখি চলুন তার সর্বশেষ অবস্থা কি। দেখতে পাচ্ছেন বাবা হাত করে রেখেছে, মানে বোঝাচ্ছে যে আমি সেফ, আমি তার কথা শুনবো। তার আগে একটু ঘুরে আসি। অনেক ভারতীয় বন্ধুরা বলেছেন যে আসলে সে পুলিশ হত্যা কিভাবে করেছে সেটা তারা জানেন না, একটু জানানোর চেষ্টা করব। ভারতীয়দেরকে ধন্যবাদ যারা সাহায্য করেছেন, যারা একে খুঁজে বের করেছেন, বা পুলিশ বা ভারতের আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার অনুরোধ করেছেন যে এই জুলাই সন্ত্রাসীরা যেন তাদের দেশে আশ্রয় না পায়। দেখুন, ভারত আমার মনে হয় একটা বড় ধরনের বিপদ থেকেও বেঁচে গেল। কিভাবে? দেখুন, এই হাদি নামক যে ছেলেটা, যে এই মাহাদির মতোই একটা জুলাই জঙ্গি, তার ভাষা উচ্চারণ শুনেছেন, প্রতিপক্ষকে মানে নারী কেন্দ্রিক খুব বাজে শব্দ, কলকাতার বন্ধুরা যেটাকে বলেন খানকির ছেলে, এরকম যে ওদেরকে ধরে নারীর জননাঙ্গ ছিঁড়ে ফেলতে হবে, এরকম সাউয়ামাও ছিঁড়ে ফেলতে হবে। এটা ছিল তার বেশ পরিচিত একটা, এগুলোকে স্লোগান বলবো, যাই হোক, এগুলো বলে তারা জনপ্রিয় হয়েছিল। এবং সেই হাদিকে কিন্তু জামাত শিবিরের গুন্ডারা তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য গুলি করে হত্যা করার পর দাবি করা হয় যে হত্যা করেছে সে ছাত্রলীগ করে, এবং সেই হত্যাকারী নাকি ভারতে অবস্থান করছে, তাই ভারতের হাইকমিশনারের বাড়িতে পর্যন্ত হামলা করেছে। আপনারা জানেন যে এক প্রকার মধ্যরাতে নোটিশ দিয়ে নো ফ্যামিলি পোস্টিং, এটি ভারত জানিয়েছে তাদের পরিবারের সদস্যদেরকে বাংলাদেশ থেকে নিয়ে গেছে, স্ত্রী সন্তানদেরকে। তো এই জুলাই জঙ্গি মাহাদি হাসান ভারতে অবৈধভাবে যে প্রবেশ করেছে, নিশ্চয়ই তার একটা র্যাকেট আছে। ভারতের ভিসা নীতিকে কিভাবে ফাঁকি দিতে হবে তা তারা জানে, এবং একদম যে ফাঁকি দিয়েছে তাও বলবো না। ভারতের ভিসা যারা দিয়ে থাকেন বাংলাদেশিদের, তারা উদাস, এই জুলাই জঙ্গিদের ব্যাপারে উদাস। আমরা আশা করেছিলাম ভারত এদের রেড লিস্টে রাখবে, জুলাই জঙ্গিদের, তাদের স্বার্থে, নিজের স্বার্থে। বাংলাদেশে কি হলো না হলো এ নিয়ে ভারতের কিছু যাওয়া আসার কথা না, কিন্তু নিজেদের স্বার্থে। এই মাহাদি হাসান যে ভারতে গেছে, যাদের মাধ্যমে গেছে, তারা তো জানে সে ভারতে রয়েছে। ওকে যদি ভারতে হত্যা করতো, এরকম একটা জঙ্গি যদি ভারতে ঢুকতে পারে, তার মতো আরো 2-1টা জঙ্গি ঢুকতে পারে, এবং এরা প্রকাশ্যে পুলিশ পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল। তো এই জুলাই জঙ্গি ভারতে ঢুকে যদি ভারতে হত্যা হয়, তাহলে বাংলাদেশে যত হিন্দুরা আছে তাদেরকে
মেরে ফেলা বাংলাদেশি ইসলামিক সন্ত্রাসীদের কাছে বৈধ হয়ে যাবে, জামাত শিবির যেটা চায়। এবং ভারতের যারা কূটনীতিক আছেন, দেখুন, ক্ষতি প্রথমে করে ফেলে, মূর্খ প্রথমে বড় ক্ষতি করে ফেলে, তারপরে আপনি পাল্টা কি করবেন সেই চিন্তা সে করে না। বুঝতে পেরেছেন? ভারত নিশ্চয়ই সামরিক দিক থেকে, সকল দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী একটা রাষ্ট্র, এটা নিয়ে কোনো তর্কের কোনো সুযোগ নেই। এখন অনেক ভারতীয়রা মনে করেন কিছু করে দেখো, খবর করে দেবো। আরে খবর পরে, প্রথম হচ্ছে এই জঙ্গিরা কখনো তাদের জঙ্গিদের কখনো দেশপ্রেম হয় না। দেখুন বন্ধু, 7th of October হামাস যে হামলাটা ইসরায়েলের উপর করলো, এখন আপনি বলবেন হামাসকে দেশপ্রেমিক? আপনি ইসরায়েলি নাগরিক হলে বলবেন যে হামলা করেছিল, দেখেছো কি করেছি, পরে কি করবেন সেটা, এতে হামাসের কিছু যায় আসে না। আজকে গাজা উপত্যকা মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েল, মানুষ বাস্তুহারা। এখন বলুন, ভিকটিম কিন্তু হয়েছে সাধারণ মানুষ। ওই হামাসের সন্ত্রাসীরা কিন্তু ঠিকই গর্তে ফর্তে ঢুকে, এবং ও মরে গেলে ওর কোনো চিন্তা নেই, ও মনে করে মরে গেলেই ও 72 হুর পাবে, জান্নাতে যাবে, যা বদমাশি আছে করবে। এখন এই ধরনের বিকৃত চিন্তার লোকজনদেরকে কি করবেন? এই জুলাই জঙ্গিরা মনে করছে যে আমরা হাসিনাকে উৎখাত করেছি, বাংলাদেশটা আমার, যাকে খুশি মারবো, যা ইচ্ছা করবো, মরে গেলে ওই এরা তো জামাতি লোকজনই, এরা জান্নাত যাবে, হুর পাবে, এগুলো তাদের বিশ্বাস। এখন এরকম মানে হেঁটে বেড়ানো আত্মঘাতীকে আপনি কি করবেন? তো ভারতে এই ধরনের জঙ্গিকে আশ্রয় দিলে তারাই নিজেদেরকে মারবে, কিন্তু একটা বড় দায় ভারতের বিরুদ্ধে দেবে, যে ভারতে গেছিল আমাদের ভাই, ভিসা নিয়ে অন্য একটা দেশে যাবে, সেখানে ভারত দেখো মেরে ফেলেছে, দিল্লি না ঢাকা বলে। এই ধরনের বদমাশদের আসলে আমি জানি না কি করে ভারত এদের ভিসা দেয়। এবং সর্বশেষ যেহেতু তাকে আটক করে, ভারতে যেহেতু সে কোনো অপরাধ করেনি, তাকে তো ভারতে রাখা যাবে না, ভিসা জালিয়াতি করলে তাকে পাঠিয়ে দেওয়াই নিয়ম, আমি যতদূর জানি। তো তাকে পাঠিয়ে দিয়েছে, এর জন্য ভারতকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এটি বানিয়াচং থানা, মানে এগুলো খুব বীভৎস দৃশ্য। আমি এখানে একটা সন্তোষকে হত্যাটা খুব সাম্প্রদায়িক। এখানে বসে দেখুন, বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালিয়ে দিয়েছিলাম। দেখুন তার স্বীকারোক্তি, তার আঙুল, তার ধৃষ্টতা দেখুন। এখানে যখন তারা মানে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে দিয়ে এবং লাশ পুড়িয়ে দিয়েছিল, আপনারা জানেন দীপুচন্দ্র দাসের ঘটনা কি বীভৎস। নিশ্চয়ই আপনাদের এগুলো, আমি ভারতীয় বন্ধুদের কাছে লজ্জিত, প্রবাসে মানে বাংলাদেশি যারা নন তাদের কাছে লজ্জিত। এমন একটা ঘটনা আমাদের দেশে ঘটেছে এবং আপনারা অনেকেই এটা মানে বিশ্বাস করতে পারেনি নিজের চোখকে। সন্তোষকে একইভাবে, আপনারা তো এই ঘটনার ভিডিও দেখেছেন, সন্তোষেরটা একই নৃশংসতা। এই দেখুন, থানার কাছে গ্রামের একজন বাসিন্দা অবশ্য ভিন্ন দৃষ্টিকোণ থেকে সন্তোষকে টার্গেট করার বিষয়টি সামনে আনেন। তার ভাষায়, থানা থেকে এসআই সন্তোষ মাদকের বিরুদ্ধে অভিযান চালাইতো। মানে এসআই সন্তোষের অপরাধ ছিল সে মাদক নির্মূল করতো, মাদক ব্যবসায়ী যারা আছে তাদের সে গ্রেপ্তার করত, আইনের আওতায় আনতো, কোর্টে দিত। একজন যদি ব্যবসার মধ্যে ক্ষতি করে তারে চাইবো ছাড়ানোর লাগি, হ্যাঁ, একজন যদি ব্যবসার মধ্যে ক্ষতি করে তারে চাইবো ছাড়ানোর লাগি। যারা মাদকের ব্যবসা করে তারাই বলে উঠল যে সন্তোষ চাই, সন্তোষ চাই। অর্থাৎ যখন এই জুলাই সন্ত্রাসীরা বানিয়াচং থানা ঘেরাও করে রেখেছে, তখন মিলিটারি এসেছে পুলিশ উদ্ধার করার জন্য। এবং এই আপনারা এই সিলেট টুডে ডেস্কের, সিলেট টুডের এই রিপোর্টটি পড়তে পারেন, আপনারা সার্চ করলেই পাবেন। সার্চ করার নাম বানিয়াচং থানায় পুলিশ কর্মকর্তা সন্তোষকে যেভাবে হত্যা করা হয়। আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে। তো এখানে ওই মিলিটারিদেরকে বলেছে শুধু সন্তোষ চাই, সকল পুলিশকে নিয়ে যাও, সন্তোষকে লাগবে। কারণ একদল মাদক কারবারিরা বলেছে, আর একদল জুলাই জঙ্গিরা বলেছে ও সন্তোষ, যেই সন্তোষ চাই বলেছে সন্তোষ, আচ্ছা হিন্দু, আচ্ছা ও রয়ের এজেন্ট। মানে এইভাবে কিন্তু দেখুন 1971-এ হিন্দু ধরে ধরে পাকিস্তানি মিলিটারিরা কিন্তু ধর্ষণ করেছে। প্রথম হিন্দু পেলে কোনো কথা নেই, মুসলিম হলে দেখেছে একটু পর্দা সর্দা আছে কিনা, দেখতে সুন্দরী কিনা। হিন্দু হলে কোনো বাদজাব বিচার নাই। পুরুষ সদস্যদেরকে গুলি করে হত্যা করেছে, বেয়ানোর দিয়ে খুঁচি খুঁচি হত্যা করেছে, অনেক সময় গুলি খরচা করেনি, মালাউন মারার জন্য আবার কিসের বুলেট। আর নারী হলে, এগুলো আপনারা জানেন যারা মুক্তিযুদ্ধ দেখেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বাবা মায়ের কাছ থেকে মানে বিশ্বস্ত সূত্রে শুনেছেন, তারা জানেন এই লোমহর্ষক ঘটনা। এবং যে কোনো রাজনৈতিক সহিংসতায় হিন্দুরা হয় টার্গেট। এসআই সন্তোষ হিন্দু হওয়ার কারণে হত্যার শিকার হয়েছেন। এবং এই সেই জুলাই জঙ্গি যারা কিনা এত কিছু করে স্বঘোষিত জুলাই সন্ত্রাসী, সে
বৈষম্য বিরোধী ছাত্রনেতা মাহাদি ভারতের ইমিগ্রেশন পুলিশের হাতে আটক। এবং চলুন এখন এই জুলাই জঙ্গি কি বলে তার আটকের বিষয়ে আমরা একটু শুনবো। তার বাবা হাত কি উঠায়, শুনি তার মুখ থেকে কি ঘটেছে। আসসালামু আলাইকুম, আমি মাহদি হাসান, বাংলাদেশ। আমি দিল্লি এয়ারপোর্ট থেকে বলছি। আমার সাথে যেসব ঘটনা হয়েছে এটা আমি বাংলাদেশে এসে প্রেস কনফারেন্স করে হয়তো আমাকে বলতে হবে, বাট আমি জানি। মানে তার ভাবটা দেখেন, সে প্রেস কনফারেন্স করে বলবে। কি এমন হরিদাস পাল প্রেস কনফারেন্স করবে এবং ভারতে তার সাথে কি হয়েছে আমি দেখাবো। ভারতে বসে সে মোদিকে বাংলাদেশে মবমিলন, মানে এটা একটা নতুন শব্দ বলতে পারেন। তো ওই সকল মব একত্রিত করে হি 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 করবে, যেটা আওয়ামী লীগের আমলেও এরা একবার করেছিল। মোদিকে হত্যা করবে বাংলাদেশে এই খায়েশ জানাতে গিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবকাঠামো ধ্বংস করেছে, রেলওয়ে ধ্বংস করেছে। তারা অনেকগুলো জান্নাতেও চলে গেছে তাদের বিশ্বাস অনুযায়ী। তো সেরকম একটা ডাক সে দিয়েছিল, শুনবো তার আগে ইমিগ্রেশনে ধরা খাওয়ার পরে ডিপোর্ট হওয়ার আগে আগে সে কি বলছে শুনি। আমি জানি না আমার প্রিয় বন্ধুগণ, ভিডিওটি শেয়ার করবেন অনুরোধ করছি। এখানে আমাকে আসসালামু আলাইকুম, আমি মাহদি হাসান, বাংলাদেশ। আমি দিল্লি এয়ারপোর্ট থেকে বলছি। আমার সাথে যেসব ঘটনা হয়েছে এটা আমি বাংলাদেশে এসে প্রেস কনফারেন্স করে হয়তো আমাকে বলতে হবে, বাট আমি জানি না আমার সাথে অনেকগুলো অকারেন্স হয়েছে। এখানে আমাকে প্রায় 40 মিনিটের মতো আমাকে পুলিশ কাস্টডিতে আটকে রাখা হয়েছিল। আমাকে খুবই বাজে আমার সাথে অ্যাপ্রোচ করা হয়েছে এবং তারা আমাকে জেলে দিতে চেয়েছিল। আই ডোন্ট নো আমি কি করেছি, এবং আমি বারবার বলেছিলাম যে ইফ আই ডু এনি কাইন্ড অফ ইলিগাল ওয়ার্ক, আমার দেশের সাথে কন্ট্যাক্ট করেন, এম্বাসির সাথে কথা বলেন, আমার কান্ট্রি গভর্নমেন্টের সাথে কথা বলেন, বাট কেউ কিচ্ছু শোনে নাই। তারা আমার সাথে খুবই বাজে আচরণ করেছে। আমার 12:40 ফ্লাইট, আমি জানি ধরতে পারবো কিনা। এখন সাডেনলি আমাকে এখন রিলিজ করা হয়েছে এবং ইমার্জেন্সিতে আমাকে ইমিগ্রেশন দেওয়া হয়েছে। আমার 12:40 ফ্লাইট। আমি বাংলাদেশের মানুষকে বলবো যারা আমাকে টেনশন করেছেন, থ্যাংক ইউ এভরিওয়ান। এবং আমি এখন সেই পাচ্ছি এবং তাদের পেয়েছি, এবং এখন তারা আমাকে অ্যাপ্রোচ করতেছেন যে তারা নাকি ভুল মানুষকে ধরেছেন, বাট তারা আমাকে এত বাজে অ্যাপ্রোচ করেছে। ইভেন ওয়ান অফ দ্য পুলিশ, দে ওয়ার অ্যাবিউজিং মি ফিজিক্যালি, টাচিং মি। আচ্ছা, টাচিং মি, ফিজিক্যালি অ্যাবিউজ করেছে। অ্যাবিউজটা কিরকম একটু আমার জানার ইচ্ছা করে। অ্যাবিউজটা কিরকম, মানে আপনারা জানেন এই জুলাই জঙ্গিদের অন্যতম তাত্ত্বিক পিতা খালেদ মহিউদ্দিন হায়াল্লা খালেদের মতো এইভাবে অ্যাবিউজ করেছে। মানে খালেদ মহিউদ্দিনকে মোল্লারা এরকম একটু টিপে দেয়, এখানে টিপে দেয়। এবং এরা তো বাচ্চাদের দেখেন চুম্মা দেয়, খালেদের চুম্মাটা দেয় নাই বোধ হয়, বা পর্দার আড়ালে হয়তো চুমু দিয়েছে, যেহেতু খালেদ একজন পরিচিত মুখ। অ্যাবিউজটা কিরকম করেছে দিল্লি পুলিশ? বলছে তার গায়ে হাত দিয়েছে, অ্যাবিউজ করেছে কিভাবে, প্যাসেঞ্জার কিভাবে করা উচিত কিনা। সো থ্যাংক ইউ, আই এম সেফ। সে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার সেফ নাও। এবং তারা আমাকে যে রিপ্রোচ করেছিল যে আমি এসআই সন্তোষকে কিল করেছি, এজন্য আমার মোবাইলকে ইভেন এজ আই ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার তারা কি আমার প্রাইভেসি চেক করতে পারে। আচ্ছা, ও বলে ওকে অ্যাকিউজ করা হয়েছে। একটু আগে আপনারা শুনলেন তার নিজের মুখের স্বীকারোক্তি, তারা এসআই সন্তোষকে হত্যা করেছে, বাণিজ্য থালা পুড়িয়ে দিয়েছে। এইরকম একটা সন্ত্রাসীকে পৃথিবীর কোন দেশ জায়গা দিতে পারে আপনি বলুন তো? কোন দেশের ভিসা নীতি বলে যে তুমি তোমার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের হত্যা করবে, বা কোনো যে কাউকে তুমি হত্যা করবে এসে আমাদের দেশে এসে তুমি ট্রানজিট হিসেবে আমার দেশ ব্যবহার করবে? সেই ইন্টারন্যাশনাল কি বলছে তাকে, প্যাসেঞ্জার, ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার। হাও? তোকে কি পর্তুগাল ভিসা দিয়েছে? তুই তো ওইখানে মেডিকেল, তুই যা দিল্লি কেন গেলি, ইন্ডিয়া কেন গেলি? ব্যাংকক যেতে পারতি, একই ভাড়া। অনেকে মনে করে ইন্ডিয়া মানে কলকাতা ঘুরে এসে মনে করে মানে কলকাতা যেতে আসতে খুব একটা পয়সা লাগে, কিন্তু দিল্লি তো বহুদূর এবং অনেক টাকা ভাড়া, সস্ত্রিক। এবং এরা যে ওইখানে যে চিটিং করতে গেছে তার প্রমাণ তো আমার কাছে আছে, একটু পরে দিচ্ছে। তার বউয়ের মুখে শুনবেন তারা কিভাবে 8 বছরের জালি চুক্তি করে, মানে চোরের আবার বড় বড় গলা। ছি ছি ছি, বাংলাদেশি মান ইজ্জতটা নষ্ট করে দিলি রে। করতে পারে তারা ফোর্স করে, তারা আমার ফোনটা আনলক করেছিল, আনলক করে আমার ফোন তারা চেক করেছে। এন্ড তার ফোন নাকি চেক করে। I will take action after coming to my country, ইনশাআল্লাহ। এখন আমি হচ্ছে দিল্লি এয়ারপোর্টে আছি, তারা ইমার্জেন্সি হচ্ছে, আমি জানি না কি হয়েছে। 2-4 দিন ইংরেজি চর্চা করে ভাবছে পর্তুগাল যাবো, একটু ইংরেজি শিখতে হবে। বা যে জিনিসটা ভাষা না জানা অপরাধ না,
কিন্তু না জেনে আদা সাদা ভুলভাল বলাটা অপরাধ। আমার দেশ আমাকে সহযোগিতা করেছে, আমাকে তারা ইমিগ্রেশন করেছে এবং বলেছে আমরা যখন ফ্লাইট ওয়েট করছে তো আমি গেলে পর তারা হচ্ছে কি করবে। তো থ্যাংক ইউ বাংলাদেশ। তার জন্য flight wait করছে। বলবো প্লিজ এটা কি ডাউনলোড করে যেন আমরা রাখি, কারণ আমি জানি না আবার আমার সাথে কি হতে চলেছে। আমার 12:40 ফ্লাইট। আল্লাহ হাফেজ, বাংলাদেশে দেখা হবে, দেখা হবে। আচ্ছা, তার এই ভিডিওটা ডাউনলোড করে রাখতে বলেছে, জানে না সে কি হবে। ওকে, তার স্ত্রীকেও আটক করেছে, কথিত স্ত্রী, মনে রাখবেন। দেখেন, এই আপুটি কিন্তু ওই ভিএফএস গ্লোবালে তার সহযোগী ছিল। তারা একটা জালিয়াতি চক্র, দেখুন তার মুখ থেকে শুনুন। हाँ सर, हाँ আপনি মেয়েদের কে হয় আপনি? আচ্ছা, একটু বলে রাখি, এই হিজাবি মানে মুখ ঢেকে রাখা চোর বলবো না, ওই নারীকে আর একিউজ না করি। তার পাশে যে ভদ্রমহিলা বসা আছেন উনি সম্ভবত সিকিউরিটি ইন্টেলিজেন্সের বা পুলিশের, তিনি এই অপরাধী নন আমার ধারণা। আপনি মেয়েদের কে হয় আপনি? ভাইয়া, আপনি একটু আগে কি বললেন? হাসবেন্ড। मेहदी नाकि तार भैया, देखो कैसे भैया से सैया हो जाती है। ओके, যাক, মেয়েদের কে হয় আপনি? ভাইয়া, আপনি একটু আগে কি বললেন? হাসবেন্ড। হাজবেন্ড ওয়াইফ, এটাই তো সত্যি? কন্ট্যাক্ট ম্যারেজ করেছেন? সত্যি কথা বলবেন। ইয়েস। আপনার মাস্ক খুলুন। কন্ট্যাক্ট ম্যারেজ কি হয় আমি আসলে ভালো জানি না, এটা অনেক জায়গায় শুনেছি এরকম হয়। তো মজার বিষয় হচ্ছে যে এই মাহাদি কত বড় স্বার্থপর, সে তার এই হবু বউ চুক্তিভিত্তিক হোক আর বেটা বিয়ে তো করতেছে, তারে পালিয়ে গেছিল, তাকে ফেলে পালিয়ে গেছিল। এখন এই কন্ট্যাক্ট ম্যারেজ মানে এটা কন্ট্যাক্ট না কন্ট্রাক্ট হবে, কন্ট্রাক্ট ম্যারেজ, চুক্তিভিত্তিক বিয়ে। তো এটা কিভাবে সিলেটে শুনেছি, তবে আবার হ্যাঁ, সিলেটিরা ইউরোপে আমেরিকাতে স্থায়ী হওয়ার জন্য এই ধরনের বিয়ের আয়োজন করে থাকেন, পারিবারিকভাবে বিয়ে করেন। বাট সিলেটিরা কখনো স্ত্রী তো দূর কি বাদ, বন্ধুকে ফেলে কোথাও যাবে না, খুবই রেয়ার। 1001টা পাবেন যে ফেলে পালিয়ে যাবে। ও তো হবিগঞ্জ যদিও বৃহত্তর সিলেটের, বাট ওর মধ্যে ওই এথিক্সটুকুও নাই। বিপদে কোনোদিন কেউ কাউকে এক সিলেটি আর এক সিলেটিকে ফেলে যাবে না। আর স্ত্রী মেয়ে এগুলো হলে তো মানে তারা মানে জীবন দিয়ে দেবে প্রয়োজনে, কিন্তু কখনো দেবে না, মানে কি বলে, ব্যক্তিত্ব হারাবে না। এটা এই জন্য সিলেটিদের স্যালিউট করতে হয়। বাট এই কন্ট্রাক্ট ম্যারেজ করে সে 8 বছর, শুনুন, মাস্ক খুলুন। কন্ট্যাক্ট ম্যারেজ করে যাচ্ছেন আপনি আরো? কবে কন্ট্যাক্ট ম্যারেজ কবে হয়েছে আপনাদের? 3-4 দিন আগে। তাহলে প্রায় 5-6 মাস। 5-6 মাস আগে। আচ্ছা, ওকে। দেখুন, 5-6 মাস আগে এই মানে জুলাই জঙ্গিরা ওই 5-6 মাস আগেই কিন্তু যা কিছু প্ল্যান, মানে এরা কিন্তু প্রচুর টাকা ক্রিপ্টো কারেন্সিতে নিয়ে রেখেছে। এর অ্যাকাউন্টে দেখা যাচ্ছে বিভিন্ন সোর্স থেকে ক্রিপ্টো কারেন্সিগুলো সার্চ করলে পাওয়া যায়। আমি কোনোদিন ক্রিপ্টো কারেন্সি কিনি নাই, আমার টাকাও নাই, পাচার তো প্রশ্নই আসে না। তো আমি অনেকগুলো স্ক্রিনশট দেখেছি, তার নামে কোটি টাকার মতো দেখা যাচ্ছে। এখন এটা সত্য মিথ্যা যারা এক্সপার্ট আছেন একটু জানাবেন, আপনারা একটু খোঁজ নেবেন। সে সম্ভবত ঢাকায় ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, সেটা যদি কারোর কাছে ইনফরমেশন থাকে। দর্শক, আপনারা অনেকে মনে করেন যে হ্যাঁ, এই মাহাদিকে আইডেন্টিফাই করা, তার পাসপোর্টের নাম্বার সংগ্রহ এবং ভারতীয় বন্ধুদের অ্যাওয়্যার করার জন্য আমার একটা ভূমিকা ছিল, খুবই ক্ষুদ্র, এটার জন্য আমি একক। আপনারাই আমার শক্তি, আপনারা তথ্য দেন বলে, আপনারা এই বিষয়ে কনসার্ন থাকেন বলে আমরা এই জিনিসগুলো সামাজিক মাধ্যমে তুলে ধরি, মিডিয়াম মাত্র। তো বলবো যে হ্যাঁ, এটা আপনারাই এখন এখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মধ্যে কেউ জেনে থাকলে। বাট এই দ্বিচারীদের কথা শুনুন, কিভাবে জালিয়াতির মাধ্যমে ভারতকে রুট হিসেবে ব্যবহার করে তারা যাওয়ার চেষ্টা করছিল পর্তুগালে। দেখুন, সারাদিন দিল্লি না ঢাকা ভারতকে গালাগাল দেয়, তুই যাচ্ছিস কেন ভারত? আমি আমাকে দিয়ে উদাহরণ দেই, আমি পাকিস্তানকে অপছন্দ করি যতদিন না তারা যুদ্ধ অপরাধের জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইবে এবং আমাদের ভিকটিম যারা রয়েছেন, মুক্তিযুদ্ধে যারা ভিকটিম হয়েছেন তারা ক্ষমা করবেন, ততদিন পর্যন্ত পাকিস্তানের সাথে বিন্দু পরিমাণে কোনো সওদা হবে না। আমি মরে গেল, আমার যদি এমন হয় বেঁচে থাকতে যে এমন কোনো ওষুধ লাগবে যেটা পাকিস্তান ছাড়া নেই, আমি পাকিস্তান যাব না, না এবং না।
এবং পাকিস্তানের কারোর সাথে কোনো সম্পর্কও তৈরি করব না। এটা সিরিয়াস। কিছুদিন আগে আমার পাকিস্তানি একটা মেয়ে আমাকে খুবই পছন্দ করেছিল, বেচারি দেখতে শুনতে খুবই সুন্দরী এবং সেকুলার, কিন্তু ওই আমি ভুলে প্রশ্নই আসে না, কারণ আত্মীয়তার মানে আর একটা প্রেমের সম্পর্ক, তারপরে তো সেটা বিয়েও হতে পারে। তো এখন আত্মীয় স্বজন হবে পাকিস্তানে, আমার যেতে হবে পাকিস্তানে বেড়াতে, জীবনে এই জিনিস নো ওয়ে। আমার অপশন থাকলে মানে অপশন না থাকলে পাকিস্তান, এটা হচ্ছে ব্যক্তিত্ব। তোরা বেটা ভারতকে পছন্দ করিস না, যাচ্ছিস কেন ভারত? কেন যাচ্ছিস ভারত? আর পৃথিবীতে দেশ নেই? গালাগাল অকারণে ভারতকে গালাগাল দেখাচ্ছি, আমি প্রমাণ দেবো, শোনো। আপনি আরো জালিয়াতি ভারতে খুব আরাম দিয়ে কন্ট্যাক্ট ম্যারেজ কবে হয়েছে আপনাদের? 3-4 দিন আগে। তাহলে প্রায় 5-6 মাস। 5-6 মাস আগে। আচ্ছা, ওকে। বেচারি ওই একটু আগে ওই জুলাই জঙ্গিটা যেরকম ইংরেজি বলছিল, নো আরে তোর বাংলায় জিজ্ঞেস করেছে, তোর তো 7 কপাল যে দিল্লিতে একজন বাঙালি এনেছে, তারা পুলিশ ভালো না হলে তো এটা করতো না। বাঙালি মানে ইন্টারপ্রেটারও তোর দরকার হয় না, এই যে করছে পুলিশই বাংলা জানে না। অবশ্য ভারতের সৌন্দর্য এটাই, সকল ভাষার মানুষ আছেন। তো চোর করছে কেমন? আচ্ছা, বেচারি একটা অপরাধ করেছে, এই কন্ট্রাক্ট ম্যারেজ, এটা অপরাধ, এবং জুলাই জঙ্গিকে বিয়ে করা আরো অপরাধ, কারণ তুই তো বিয়ে করেছিস স্বার্থে, ওর তো কোটি কোটি টাকা। নির্যাতনকারী, নিপীড়নকারী একজনকে তুই বিয়ে করেছিস কেন? না বুঝে বিয়ে করেছিস? তার 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 অপরাধ দেখতে পাচ্ছিস না? যাই হোক, এই হচ্ছে তাদের স্বীকারোক্তি।